ইরানে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার সর্বোচ্চ সতর্কতা জারি। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম পর্বে ভোট হচ্ছে 17 রাজ্য ও 4 অঞ্চলের 102 আসনে। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার নিয়ে তুলকালাম। এমডিএম ট্রেডার্সকে কাজে দিতে উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। ভাড়া করা ভবনের সামান্য জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে বিএমডিসি। 500-র বেশি অনিয়মের অভিযোগের অর্ধেকেরও হয়নি নিষ্পত্তি। এবং নতুন দর ঘোষণা করা হলেও বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। সরবরাহ বাড়ায় কমছে সব ধরনের সবজির দাম। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি করবি তৃষা। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির উত্তর পশ্চিমের শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যায়। এই ঘটনার পর ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশ সীমা দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। বিস্তারিত মুশরিকা নুজাতের রিপোর্টে। পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করেই অবশেষে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির উত্তর পশ্চিমের শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যায়। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হামলার খবর নিশ্চিত করেছে সিবিএস নিউজ। হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশ সীমা দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তেহরান জারি করেছে সর্বোচ্চ সতর্ক অবস্থা। এই আকাশপথের সব বাণিজ্যিক বিমানকে তাদের রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের অন্যতম বড় বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং একাধিক পারমাণবিক অবকাঠামো রয়েছে এই ইস্পাহান শহরে। ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিব হামলা চালালে এর পরিণতি হবে ভয়াবহ। তবে ইস্পাহানের পারমাণবিক অবকাঠামোগুলো সহ শহর সুরক্ষিত রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি। এদিকে ইস্পাহানের আকাশে 3টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই তেহরানের ওপর হামলার অঙ্গীকার করে তেল আবিব। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি। যদিও পক্ষে ভোট দেয় 12 সদস্য দেশ, আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পূর্ণ সদস্যপদ পেতে প্রয়োজন ছিল 9টি ভোট, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোয় বেশি ভোট পেয়েও জাতিসংঘের সদস্যপদ থেকে ব্যর্থ হল ফিলিস্তিন। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট। পরিষদের 15 সদস্য দেশের 12টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, কিন্তু বিপক্ষে অবস্থান নেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতেই আটকে গেল ফিলিস্তিনের জাতিসংঘের সদস্যপদ। জাতিসংঘের পূর্ণ সদস্যপদের বিষয়ে ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। ভেটো প্রয়োগের মাধ্যমে দেশটির প্রকৃত অবস্থান উঠে এসেছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়, এরা কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, আবেদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন। 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি কেবলমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এটি ছাড়া গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অন্য কোনো পথ নেই। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র বলে আসছে, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত, জাতিসংঘের মাধ্যমে নয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফার ভোটের প্রথম পর্বে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার 543 আসনের মধ্যে ভোট হচ্ছে 17 রাজ্য ও কেন্দ্রশাসিত 4 অঞ্চলের 102 আসনে। এর মধ্যে তামিলনাড়ুর 39 আসন, রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8, আসামের 5, বিহারের 4 ও মণিপুরের 2টি আসনে ভোট হচ্ছে। তবে মণিপুরে ভোট বর্জনের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। কাশ্মীরের উধমপুর, মহারাষ্ট্রের 5 ও ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত বস্তার আসনেও ভোট আজ। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট হচ্ছে। 3টি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। এর আগে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পায় 303টি আসন, কংগ্রেস 52টি, মমতা তৃণমূল 22 ও ডিএমকে 23টি আসন। 55 লাখ ইভিএমে ভোট দেবেন 96 কোটি 90 লাখ ভোটার। সুদিনের প্রতিশ্রুতিতে 2014 সালে ক্ষমতায় বসার পর 2 মেয়াদে টানা 10 বছর পার করেছে বর্তমান মোদী সরকার। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে আরও একবার অগ্নি পরীক্ষার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 10 বছরের শাসনামলে ভারত অর্থনৈতিকভাবে কতটুকু এগিয়েছে তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিজেপির শাসনামলে ভারতের অর্থনীতি কেমন ছিল তার কিছুটা তুলে ধরেছেন রায়হান কবির শুভ্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 5 দেশের একটি ভারত মোদীর নেতৃত্বে 2 মেয়াদে পার করেছে একে 10টি বছর। সামাজিক ও রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে অর্থনৈতিকভাবে ভারতকে কতটুকু এগিয়ে নিতে পেরেছেন তিনি, তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানা প্রশ্ন। কিছু সূচকের দিকে তাকালে দেখা যায় 10 বছরে ভারতের অর্থনীতির আয়তন হয়েছে দ্বিগুণ, মূলধনের বিচারে 3 গুণ হয়েছে পুঁজিবাজারের মূল্য। কিন্তু তারপরেও আশ্চর্যজনক তথ্য, এসবের ইতিবাচক প্রভাব খুব বেশি দেখা যায়নি সার্বিক প্রবৃদ্ধিতে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্যাস বিদ্যুতের সংযোগ, বিনামূল্যে ইন্টারনেট, ডিজিটাল ব্যাংকিং সহ বেশ কিছু খাতে ব্যাপক পরিবর্তন এসেছে মোদীর শাসনামলে। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে, ফলে বেড়েছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। আলোর মুখ দেখেছে একাধিক মেগা প্রজেক্ট, বিদেশি বিনিয়োগ, 600 বিলিয়নেরও বেশি রিজার্ভ, এমনকি কঠিন সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেও দক্ষতা ও সফলতার ছাপ রেখেছেন মোদী। যদিও প্রায় একই সময়ে বেড়েছে ধনী গরিবের বৈষম্য, যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। 140 কোটি মানুষের দেশ ভারতের 90% মানুষের মাথাপিছু আয় $3,500 কম। বেকারত্বের হারও ছাড়িয়েছে 7%-এর ঘর। এমনকি সরকারের খোলা সমালোচনা কিংবা বাক স্বাধীনতার অধিকার নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়াও এনআরসির মতো বিষয় নিয়েও মোদী সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে আগামী 5 বছরে ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো দেশগুলোকে পিছিয়ে ফেলার স্বপ্নে বিভোর গেরুয়া শিবির। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতে যাওয়ার পরও মিলছে না সমাধান। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজে দিতে যেন উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে অংশ নেওয়া 3টি প্রতিষ্ঠানই অভিযোগে ওঠা এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহযোগী বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। নূপুর মাহমুদের রিপোর্ট। ওয়্যারলেস বা বেতার যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় পুলিশ বাহিনীর কাছে সবসময় একটি অপরিহার্য ডিভাইস, যেটি সরবরাহ করে পুলিশ টেলিকম সংস্থা। তথ্য বলছে গত 4 বছরে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি কিনতে 41টি দরপত্রের 40টি পায় এমডিএম ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছরের আগস্টে ডাকা দরপত্রের অংশ নিয়ে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, আর এতেই বাধে বিপত্তি।
অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানকে কাজ দিতে আদালতের আদেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করেন পুলিশ টেলিকম সংস্থা, যার প্রমাণও মেলে নতুন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকানার নাম দেখলে। আলাদা নামে দরপত্র জমা দিলেও 3 প্রতিষ্ঠানের মালিকানাই পাওয়া যায় একই ব্যক্তির, যারা আবার আগস্টে ডাকা দরপত্রে স্যাম্পল টেস্টিং এ বাদ পড়ে যাওয়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। 3টা টেন্ডারে আমি এটা মালিক পক্ষ যদি হয়ে থাকে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এবং এটা যদি গোপন রাখে ফিফিআরে স্পষ্ট করে লেখা আছে ফিফিআর 2008-এ যে এটি দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে বিবেচিত হবে। আর কোনো প্রতিষ্ঠান দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায় তাকে 1 থেকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে, অর্থাৎ উনি আর কোনো টেন্ডার করতে পারবে না। এই বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো বক্তব্য মেলেনি, তবে এমন প্রবণতাকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছে টিআইবি। আইনের রক্ষক তারা যদি আইনের ভক্ষক হয়, যদি লঙ্ঘন করেন তারা তাহলে সেটা তো একেবারে মোটা দাগে সামারিলি রিজেক্টেড হওয়ার কথা, মানে কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটা কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে আসলে যে কেউ মানে এই ধরনের সংস্থায় কর্মরত থাকলে অনিয়ম করতে পারে, যোগসাজশ করে দুর্নীতি করতে পারে এবং তারা জবাবদিহির মধ্যে থাকতে পারে। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দরপত্রের জটিলতা নিয়ে আদালতের নির্দেশনার জবাব দিয়েছে তারা, তবে পুলিশ টেলিকম সংস্থার নতুন করে টেন্ডার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনেকটা খুঁড়িয়ে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। নেই নিজস্ব ভবন, 1.5 লাখ চিকিৎসক, 110 মেডিকেল কলেজ আর 50,000 মেডিকেল শিক্ষার্থীকে দেখভালের দায়িত্ব মাত্র 28 জন কর্মকর্তা কর্মচারীর উপর। আছে চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের বিচার কাজও। 20 বছরে 500-র বেশি চিকিৎসায় অবহেলার অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়নি অর্ধেকেরও। প্রতিষ্ঠানটি জনবল বৃদ্ধি, নিজস্ব ভবনে স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর বিজয়নগরের এ ভবনের 3য় তলায় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কার্যালয়। সারা দেশের স্বাস্থ্য বিভাগের তদারকির সর্বোচ্চ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অনেকটাই রুগ্ন। চিকিৎসায় অবহেলার অভিযোগের নিষ্পত্তি, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিবন্ধন, কোর্স শেষে চিকিৎসক হিসেবে নিবন্ধন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিষ্ঠানটির। স্বাস্থ্য খাতের পুরো দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেখানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 28 জন। গেল 20 বছরে 500-র বেশি চিকিৎসা অবহেলাজনিত অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে অর্ধেকের। এর বাইরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর তদারকিতে লেগে যায় দীর্ঘ সময়। এই 29 জন স্টাফ নিয়ে পুরো বাংলাদেশে 1,40,000 চিকিৎসক এবং বিদেশি ডিগ্রি ডাক্তারদের শৃঙ্খলা সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হয় হেলথ রেগুলেটরি বডি হিসাবে। সীমাবদ্ধতা এত বেশি যে আমরা সাংঘাতিক একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি না, দেশ ও জাতিকে অনেক সময় স্যাটিসফাই করতে পারি না। বিএমডিসি প্রতিষ্ঠাকালীন চিকিৎসকের সংখ্যা ছিল 10,000-এর মতো। বর্তমানে চিকিৎসক বেড়ে হয়েছে 1.5 লাখ। মেডিকেল কলেজের সংখ্যাও হয়েছে 3 গুণ। এর বাইরে চিকিৎসক সহকারীদের দেখভালের দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর। এ অবস্থায় দেশের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানের কার্যক্রম না বাড়ালে চিকিৎসা খাতের নৈরাজ্য কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএমডিসির যে কার্যক্রম পরিচালনার জন্য যে বিএমডিসির যে অবকাঠামো এবং জনবল, সেই জনবলের যে উন্নয়ন সেভাবে হয়নি এবং সরকারের সহায়তা করা উচিত। তাদেরকে একটা জায়গা দেওয়া, যে বড় জায়গা দেওয়া, এবং যে জায়গায় তারা একটা অবকাঠামো তৈরি করে এবং জনবল নিয়োগ দিয়ে যে আপনার এই কার্যক্রমগুলোকে গতিশীল করবে। দেশের সরকারি মেডিকেল কলেজের দ্বিগুণ বেসরকারি মেডিকেল কলেজ। নানা অনিয়ম ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব বিএমডিসির উপর থাকলেও বর্তমান কাঠামোতে তা অসম্ভব। প্রতি বছরই যখন স্টুডেন্ট ভর্তি হয় বিএমডিসি রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত এবং সেভাবে করা হয়। তো বিএমডিসির পক্ষ থেকে যেটা আছে যে লোকবলের অভাবের কারণে হয়তো একটুখানি বিলম্বিত হতে পারে। বর্তমানে কাজের পরিধি বিবেচনায় ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। উখিয়া টেকনাফের সাবেক এমপি বদির রায়ের উৎস নিয়ে স্থানীয়দের প্রশ্ন।
মাদক কারবারের সংশ্লিষ্টতা তদন্তে নেমেছে সিআইডি। আজ থেকে কার্যকর হচ্ছে ভোজ্য তেলের নতুন দাম, তবে বাজারে এখনো আগের দামেই বেচাকেনা হচ্ছে তেল। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়। 15 এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর তেলের দাম বাড়ানোর উদ্যোগ নেয় মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি ব্যবস্থা নিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হয়। আর খোলা সয়াবিন প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো আগের দামেই বেচাকেনা হচ্ছে ভোজ্য তেল। এদিকে স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে, সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম। রাজধানীর বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। দরদাম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, তেলের বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। করবি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে তেলের বাজার সেটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নতুন নির্ধারণ করে দেওয়া হলো, সেটি এখন পর্যন্ত খুচরা বাজারে আমরা সেরকম প্রভাব দেখছি না। এখানকার বিক্রেতারা যেটা বলছেন যে এখন পর্যন্ত নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু কার্যকর হয়নি এবং তারা সেই দামের তেল এখনো পায়নি, তারা পুরনো দামে বিক্রি করছে, অর্থাৎ 163 টাকা লিটার সেটিতে কিন্তু বিক্রি হচ্ছে এবং হয়তো আগামী এক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে সেটি নতুন দাম কার্যকর হতে। এবং এখন পর্যন্ত বাজারে যেসব তেল রয়েছে সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে এবং আমরা একটু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবার চেষ্টা করি যে আসলে তেল কত টাকায় বিক্রি হচ্ছে এবং আগে এখন ব্যবসায়ী যারা আপনাদের কাছে বিক্রি করে তারা কি বলছেন নতুন দাম কার্যকরের ব্যাপারে? হ্যাঁ, নতুন দাম আপনার প্রতি লিটারে নাকি 4 টাকা বাড়ছে। এখন আমি বাড়তি দামে পাইনি, আমি কালকে যেটা অর্ডার দিয়েছিলাম আগের দামেই পাইছি। 5 লিটার 2 লিটার 1 লিটার আছে, সব দিছে আগের রেটেই দিছে। কিন্তু মোটামুটি আপনার আলুটা পেঁয়াজটা আর হলো আদাটার দাম অনেকটাই বেশি। ঈদের পর আপনার দেখা যায় আলুতে প্রতি কেজিতে 10 টাকা বেশি, পেঁয়াজে 10 টাকা বেশি, আদা প্রতি কেজিতে 20 টাকা বেশি। এগুলো কিছু সিন্ডিকেট আছে যারা কিনা ঈদের আগে মজবুত করে রাখে, ঈদের পরে দেখা যায় মোটামুটি সব দোকান বন্ধ থাকে, এই সুযোগটা তারা কাজে লাগায় আর কি। বুঝতে পারছেন? ধন্যবাদ আপনাকে। করবি, যেমনটা শুনছিলেন যে আসলে তেলের যে দাম সেটি কিন্তু এখন পর্যন্ত সেরকম বৃদ্ধি হয়নি, তবে অন্যান্য কাঁচা বাজার এবং যে বিশেষ করে আলু এবং পেঁয়াজের দাম সেটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সবজি যেসব আমরা দেখলাম যে সবজির বাজার ঘুরে এসেছে সেখানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম এখন পর্যন্ত আসলে সেভাবে বাড়েনি। মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যেই বেশিরভাগ সবজি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পটল, সিম, ঝিঙ্গে সহ যেসব সবজি ঈদের আগেও 60 থেকে 70 টাকা কিংবা 80 টাকা বিক্রি হতো সেগুলো কিন্তু 40 থেকে 45 টাকার মধ্যেই বিক্রি হতে দেখেছি। তবে রাজধানীর অন্যান্য বাজারগুলোতেও কিন্তু ঠিক অন্যরকম, বিশেষ করে যেসব পাইকারি বাজার সেগুলোতে কিন্তু দাম কিছুটা আরো কম এবং যেহেতু সবজি সরবরাহ ঈদের পরে যথেষ্ট পরিমাণ রয়েছে ফলে কিন্তু দামটা আরো কমতে পারত বলে এখানকার বিক্রেতারা অভিযোগ করছেন। তবে চাল কিংবা চালের দাম কিন্তু আগের মতোই আছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা চালের বস্তায় চালের ধরন এবং উৎপাদনের তারিখ, উৎপাদনের মূল্য সেগুলো কিন্তু বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা কার্যকরের তেমন কোনো উদ্যোগ দেখিনি এবং যেহেতু সেটার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সেটি খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য আসলে ব্যবসায়ীরাও চান যে আসলে প্রত্যেকটি চালের গায়ের মূল্য নির্ধারণ করা হোক এবং সেটি অনুযায়ী তারা বিক্রি করতে চান। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। করবি, ধন্যবাদ আপনাকে। এবার চট্টগ্রামে ভোজ্য তেল বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। তেলের নতুন দর কার্যকর হয়েছে কিনা, কি বলছেন ক্রেতা বিক্রেতা, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু যে নতুন সয়াবিনের যে মূল্য সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে কার্যকর হয়নি, অর্থাৎ যে মূল্য সেটি এখন পর্যন্ত বাজারে নতুন মূল্য আসলে সয়াবিন বিক্রি হতে দেখা যায়নি। সেক্ষেত্রে যে বিক্রেতারা রয়েছেন তারা আসলে আমাদের যেটি বলছেন যে নতুন যে নির্ধারিত মূল্যের যে সয়াবিন তেল সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বাজারে যে এছাড়া রয়েছেন আসলে তারা সেটি সরবরাহ
করেনি এবং সেই ক্ষেত্রে কিন্তু যে সয়াবিন গুলো আগের যে মূল্যে আসলে যে সয়াবিন গুলো বিক্রেতাদের কাছে ছিল সেই সয়াবিন গুলো কিন্তু আসলে আগের মূল্যে অর্থাৎ 800 টাকা করে আসলে বিক্রি করা হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, রাজধানী ঢাকা ও চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর শুনছিলাম সহকর্মী হাসান মাহমুদ ও সহকর্মী ইশতিয়াক খানের কাছ থেকে। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তিনি বহুমুখী গ্রাম সমবায় করেছিলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আসলে ওই 1 বছর কিন্তু দেশে কোনো ফসল ফলেনি। আসলে সে সময় পাকিস্তানিরা গণহত্যা চালাচ্ছে, তখন কারা ফসল ফলাবে? তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে কৃষক, শ্রমিক, সকল ছাত্র জনতা, শিক্ষক, কোনো শ্রেণী পেশা বাকি ছিল না। এমনকি আমাদের যারা সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনী বা ব্রিগেডিয়ার আনসার সকলেই কিন্তু এই অস্ত্র তুলে নিয়ে শত্রুর সাথে যুদ্ধ করা শুরু করে দেন। যে কারণ জাতির পিতা 7ই মার্চের ভাষণে বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। ঠিক মানুষ কিন্তু সেটাই করেছিলেন। আর সেই সময় যেহেতু গণহত্যা চালাচ্ছিল সারা দেশে, শুধু তাই না, সাধারণ মানুষের ঘরে যে গোলায় যে ধান ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা, কারেন্সি নোট পুড়িয়ে দিয়েছিল। এই একটা বছর বলতে গেলে কোনো ফসলই ফলেনি, তখন প্রচণ্ড খাদ্য অভাব এবং দেশের মানুষের দুর্ভোগ। ওই অবস্থায় জাতির পিতা 26শে মার্চ যখন স্বাধীনতা ঘোষণা দিলেন, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ যখন শত্রুমুক্ত হয়, পাকিস্তানিরা বাধ্য হয়েছিল আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। তিনি দেশে ফিরে আসেন। ফিরে এসেই কিন্তু এই কৃষকের জন্য নানা ধরনের পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কারণ আমাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, এটা আমাদের ভুললে চলবে না। আমাদের কিন্তু সে সময় শিল্পায়ন ছিলই না বলতে গেলে, কারণ পাকিস্তানিরা যা করেছে সব ওই পাকিস্তানেই, আমাদের এই অঞ্চলে না। কেবলমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব যখন একবার যুক্তফ্রন্ট মিনিস্ট্রিতে তিনি যখন মিনিস্টার হন এবং 56 সালে তিনি যখন মন্ত্রী ছিলেন, তখনই এদেশে কিছু শিল্পায়ন শুরু হয়, সেই 54 সাল থেকে কিছু পরবর্তীতে, কিন্তু এছাড়া আর তেমন কোনো দিন হয়নি। সেই কারণেই আমাদের কৃষি যেহেতু আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এবারেও এই যে যুদ্ধে, এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা কোভিড-19, প্রতিটি যখন ঘটনা সারা বিশ্বব্যাপী। দর্শক, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছেন সংবাদ সকাল। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও চলে যাচ্ছে সেখানে। আমরা এই যে পদক্ষেপটা নিয়েছি, এটা কিন্তু আসলে পরিবেশ বান্ধব। সে সময় কিন্তু বিশ্ব সচেতন ছিল না পরিবেশ নিয়ে, কিন্তু আওয়ামী লীগ সচেতন ছিল এবং আওয়ামী লীগ সংগঠনই কিন্তু সেই উদ্যোগ নিয়েছিল যে প্রথমে আমরা যত পারি বৃক্ষরোপণ করব। আজকে কক্সবাজারের সামনে যে ঝাউবন, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্যোগেই করা। আমাদের বিভিন্ন দ্বীপ অঞ্চল, যে নিঝুম দ্বীপ, চর, কুকরি, বকরি, বিভিন্ন দ্বীপে যে বৃক্ষরোপণ বা বন তৈরি করা, এটাও কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে করা। শুধু বন তৈরি না, বন তৈরির সাথে সাথে জোড়ায় জোড়ায় পশু পাখি ছেড়ে দেওয়া, এটাও কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই নির্দেশে কিন্তু সেগুলি করা হয়ে থাকে। কাজে আমরা আমাদের দেশটা, আমাদের ভৌগোলিক অবস্থান সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিবেশ রক্ষা করা। আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা, আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি। যেদিন এই ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং
খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই রীতি আমাদের না। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কিন্তু তখন থেকেই শুরু করলাম। আমার মনে আছে তখন মাত্র ৭৯ লক্ষ মেট্রিক টন খাদ্য দানাদার খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রচেষ্টায় সেটা বৃদ্ধি পেল আরও ১ কোটির উপর। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমার কথা হলো, আমরা তাদের বললাম যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রেজাল্ট দিতে পারবো। আমরা কিন্তু দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো যে 2001-এ আমাদের 5 বছর পূর্ণ করে যখন আমি, এরপর 2009 যখন আবার সরকার গঠন করলাম, তো 2001-এ কিন্তু তখন চালের দাম 10 টাকা ছিল, 8 টাকা থেকে 10 টাকা। আমাদের মূল্যস্ফীতি ছিল 1.56%। গোলায় ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন যে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে খাদ্য গুদাম গড়ে তোলা, যাতে করে আমাদের খাদ্য সেখানে সংরক্ষিত থাকে। এবং আমাদের তো বন্যা, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস সবসময় প্রাকৃতিক একটা দুর্যোগ মোকাবেলা করেই চলতে হয়। দর্শক, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি রায়ের উৎস নিয়ে প্রশ্ন জনমনে। তার 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ায় এবার বদিকে নিয়ে তদন্তে নেমেছে সিআইডি। তার জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও। যদিও স্ত্রীকে সংসদ সদস্য বানিয়ে সবকিছুকে থোড়াই কেয়ার করছেন বদি। আরো জানাচ্ছেন সৌরভ দেব। এভাবে টাকা বিলিয়ে বেড়ানো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি আসলে এত টাকা কই পান, এমন প্রশ্ন অনেকের মনে। বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি বদির আপন 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে বদির বিষয়েও তদন্ত চলছে। অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। বদির স্ত্রী শাহিন আক্তার এখন কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য, কিন্তু স্ত্রী যেন শোপিচ। সমস্ত ক্ষমতা ব্যবহার করেন বদি। এই ক্ষমতা তিনি কেন ব্যবহার করেন? নিজের রাজত্ব ধরে রেখে আসলে তিনি কি করতে চান? দেশ টিভির কাছে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও টেকনাফে মাদক সাম্রাজ্যের জন্য বদিকে ইঙ্গিত করেছেন। যে কক্সবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার। শাহিন আক্তার এমপি হিসাবে নির্বাচিত হলো, তাকে দলীয় কোনো কর্মসূচিতে আমরা দেখি নাই, জাতীয় কোনো কর্মসূচিতে তাকে আমরা পাই নাই। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি ফক্সি এমপি হিসাবে এই যে এমপিগিরি করার জন্য এই সুযোগটা নিতে চাচ্ছে। এর আগে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে 2014 সালের 21 আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক, যার জন্য সংসদ সদস্য থাকাকালীন কারাদণ্ড ভোগ করেন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। সংবাদ সকালে আরো থাকছে। এসি মিলানকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে রোমা, দ্বিতীয় লেগে আটলান্টাকে হারিয়েও লিভারপুলের বিদায়। ঈদ যাত্রায় বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। দিনে গড়ে প্রাণ যায় 15 জনের। প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়লেও কেন এটি রোধ করা যাচ্ছে না? সড়কের মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তা আইনের কথাও বলছেন অনেকে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট।
ঈদ কিংবা বড় উৎসবে সড়কে বাড়ে গাড়ির চাপ। ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন চালকরা। কর্মস্থলে ফেরার তাড়নায় যাত্রীরা কেউ কেউ বেছে নেন বিকল্প পথ। এতে প্রায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোর 14 যাত্রী এবং ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও 14 জনের। 14 বছরে সড়কে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন হলেও কেন বাড়ছে এমন দুর্ঘটনা? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, গেলবারের চেয়ে এবারের ঈদ উল ফিতরে সড়কে বেশি প্রাণহানি ঘটেছে। 4 থেকে 16 এপ্রিল 13 দিনে দেশ জুড়ে 186টি সড়ক দুর্ঘটনায় 215 জনের মৃত্যু হয়। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 1464টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 1367 জনের। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 15 জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, 8 বছরে ঈদ উল ফিতরে 1978টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি 2307 জনের, আহত আরও 6022 জন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 5 বছরে সারা দেশে 28,000 সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 31,000-এর বেশি মানুষের। গড়ে বছরে প্রাণহানি 6,000-এর বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অদক্ষতাকে দুষছেন নিরাপদ সড়ক চাই সংগঠন ও বিশেষজ্ঞরা। চালক না চাইলে হেল্পারও গাড়ি চালানোর চেষ্টা করে, ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলের যে আধিক্য থাকে রাস্তায় সেটাও একটা বড় কারণ, এবং পথচারী বা জনসাধারণের বা যাত্রীদের তো অসচেতনতাও কিন্তু ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। দুর্ঘটনার কারণগুলো প্রথম হলো গিয়ে যে অদক্ষ চালক যদি হয় এবং বেপরোয়া চালক যদি হয়। চালক মনে করেন দক্ষ হতে পারে, কিন্তু সে যদি তার মানসিকভাবে যদি সে বেপরোয়া হয় এবং তার যদি একটা উগ্র মস্তিষ্ক যদি থাকে, সবসময় যদি ওভারটেকিং করার টেন্ডেন্সি তার মধ্যে যদি কাজ করে, তো দুর্ঘটনা ঘটবে। জরিমানার বিধান জোরদারের কথাও বলছেন তারা। একটা আইনকে যদি শক্ত না করে, শক্তিশালী না করে এবং সেই আইনকে যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি কে দিয়ে আপনি আমাকে বলেন তো সড়ক দুর্ঘটনা আপনি কমাবেন কি দিয়ে? মুখ দিয়ে? মুখের কথা? ঈদের আগে যেমন মনিটরিংটা থাকে, ঈদের পরেও মনিটরিংটা থাকতে হবে। গতিসীমা যাতে চালকরা মেনে চলে সেই বিষয়ে নজরদারি এবং আইন প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নড়াইলের প্রান্তিক চাষিরা বেশ কয়েক বছর ধরেই মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করছেন। এসব চিংড়ি দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এতে লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় বিলের যেসব জমিতে ধান, পাট, গম সহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকেরা, সেখানে এখন শুধু চিংড়ির ঘের। নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় বড় বড় ঘের করে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করছেন চাষিরা। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চিংড়ি চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু চিংড়ি যাচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। জেলার মৎস্য চাষিদের কথা চিন্তা করে নড়াইলে অন্তত 20টি চিংড়ি বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে। ব্যবসায়ীরা এসব আড়ত থেকে সাদা সোনা খ্যাত মিঠা পানির গলদা চিংড়ি কিনে নিয়ে যান। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এই ঘের থেকে, এই কুমড়ি থেকে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। আমি 5 বছর আমি একটা ঘের কাটিছি, ঘেরে ভালোই ব্যবসা পাইছি। আমি বিভিন্ন জায়গাতে আসে এই মাছগুলো বিক্রি হয় এই জায়গা। আরও তাছাড়া 5টা-6টা এই আড়তেতে তারা কিনে নিয়ে যায়। চিংড়ি চাষ বাড়াতে চাষিদের সব সময় মৎস্য অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা চিংড়ি উৎপাদনের পাশাপাশি কিন্তু গুণগত মানসম্মত চিংড়ি উৎপাদনের জন্য কিন্তু আমরা কাজ করছি। চাষি পর্যায়ে আমরা এই চিংড়িটাকে যাতে কোনো অবস্থাতেই অনিরাপদ না হয় তার জন্য কিন্তু আমরা এখানে কাজ করছি। চিংড়িতে যাতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সোর্স এখানে তার দ্বারা পলিউটেড না হয় তার জন্য আমরা চাষি পর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন কাজ করি। 10 বছর আগে নড়াইলের চিংড়ি ঘেরের সংখ্যা ছিল 3800টি। 1 দশকের ব্যবধানে ঘেরের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 5391টি ঘের রয়েছে। এ পেশার সাথে জড়িত আছে অন্তত 50,000 মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।